সবাই এই দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার, জি। আমরা হ্যাঁ জি, দেখা যাচ্ছে। আমরা আজকে মেইনলি আমাদের 5টা চ্যাপ্টার হিসাবে শেষ হয়ে গেছে। ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, তারপর চ্যাপ্টার 1 2 3 4। তো এটাই আমাদের মূলত মানে মিডের জন্য এটাই থাকবে। তো আমরা বাই নেক্সট উইক দেখা যাবে একটা ক্লাস টেস্টও নিব। অনলাইনেই হবে, সবাই যাতে অ্যাটেন্ড করে, যেহেতু আমরা আর ফিজিক্যাল ক্লাস পাচ্ছি না ইসের আগে। তো আমরা অনলাইনে এটা করে ফেলবো। আর আজকে মূলত আমাদের মেইনলি হচ্ছে যে রিভিউ ক্লাসটা হবে। তো রিভিউর ক্ষেত্রে আমরা যে কি কি কভার করেছি সিলেবাস এবং কি কি জিনিস ইম্পর্টেন্ট থাকতে পারে সেই জিনিসগুলা, হ্যাঁ, তো ওই জিনিসগুলো আমরা একটু দেখে নিব। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট যে একদম প্রথম চ্যাপ্টারে দেখেছিলাম যে ইন্ট্রোডাকশন টু বিজনেস রিসার্চ। হ্যাঁ, বিজনেস রিসার্চের ইন্ট্রোডাকশন কি, তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অলই ডেফিনেশন পেয়েছিলাম যে বিজনেস রিসার্চটা কি, তাই না? সো বিজনেসের রিসার্চের যে ডেফিনেশনটা সেটা ইম্পর্টেন্ট, সেটা আপনারা ফলো করবেন যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বিজনেস রিসার্চ। হ্যাঁ, এটা দেখবেন বিজনেস রিসার্চের ডেফিনেশন কি, এখানে বলা আছে যে বিজনেস রিসার্চের ডেফিনেশন। তারপরে নেক্সট স্লাইডে আমরা পেয়েছি যে ওয়াই স্টাডি রিসার্চ, রিসার্চ কেন করব সেটা রিজন বলা আছে। তো সেটা, তো বিজনেস রিসার্চ কি, কেন রিসার্চ করতে হয়, এই জিনিসগুলো এখানেই দেওয়া আছে। তারপরে ওয়াই ম্যানেজার্স নিড বেটার ইনফরমেশন, তো বেটার ইনফরমেশন কি কি কারণে দরকার সেটাও জানবেন। তো এগুলো আমি ক্লাসে ডিটেল ডিসকাশনও করেছি, প্লাস এটার ভিডিও আপনাদের ইউটিউবে আপলোড করা আছে। সো ওই ভিডিওটা আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে? সো ভিডিওটা ওখান থেকে দেখে নিতে পারবেন। তারপরে যেটা দ্য ভ্যালু অফ অ্যাকোয়ারিং রিসার্চ স্কিলস, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এই জিনিসটা দেখবেন যে আমরা বিজনেস রিসার্চ কেন পড়ি, কি কারণে পড়ি, এবং হোয়াট আর দ্য ভ্যালুজ অফ অ্যাকোয়ারিং রিসার্চ স্কিলস, মানে রিসার্চ স্কিলসটা অ্যাকোয়ার করলে কি কি ধরনের ভ্যালুজ অ্যাকচুয়ালি উই উইল গেট, তাই না? তো এখানে যেরকম টু গ্যাদার মোর ইনফরমেশন বিফোর সিলেক্টিং আ কোর্স অফ অ্যাকশন, টু ডু আ হাই লেভেল রিসার্চ স্টাডি, টু আন্ডারস্ট্যান্ড রিসার্চ ডিজাইন, ইভ্যালুয়েট এন্ড রিজলভ আ কারেন্ট ম্যানেজমেন্ট ডিলেমা, এন্ড টু এস্টাবলিশ আ ক্যারিয়ার। তো যে পয়েন্ট গুলো থাকবে সেই পয়েন্ট গুলা কিন্তু আপনাদের ডিসক্রাইব করতে হবে। আমি যেরকম ক্লাসে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পয়েন্ট ডিসক্রাইব করি, মানে এক্সপ্লেইন করার পর একটা এক্সাম্পল ইউজ করি। তো আপনারা যখন লিখবেন, ধরেন যে কোনো একটা কোশ্চেনের যদি 5টা পয়েন্ট থাকে সাপোজ, তো 5টা পয়েন্ট যদি থাকে, 5টা পয়েন্টই আপনার প্রত্যেকটা পয়েন্ট ধরে কিন্তু আপনাকে এক্সপ্লেইন করতে হবে। পয়েন্টটা লিখবেন, আই মিন বুলেট পয়েন্টটা লিখে সেটা এক্সপ্লেইন করবেন, প্লাস একটা এক্সাম্পল দিবেন। এইভাবে হচ্ছে অ্যান্সারটা করার চেষ্টা করবেন। সে 10 মার্ক যদি থাকে, 5টা পয়েন্ট হয় একটা কোশ্চেনের মিনিমাম, ধরেন 5টা পয়েন্টে ধরেন যদি প্রত্যেকটা পয়েন্টে 2 মার্ক, তো এক্সপ্লেনেশন মানে বুলেট পয়েন্ট এন্ড এক্সপ্লেনেশনের জন্য ধরেন 1 মার্ক, আর হচ্ছে যে এক্সাম্পল দিয়ে যে আপনি এক্সপ্লেইন করতে পারেন সেটাও করতে পারেন, নিজের মতো করে এক্সাম্পল দিয়ে এক্সপ্লেইন করতে পারেন, সেটার জন্য ধরেন আরো 1 মার্ক। তো টোটাল হচ্ছে এরকম 2, ধরেন 5টা পয়েন্টের জন্য 2। সো এখানে ধরেন 5টা পয়েন্ট আছে, তো এরকম একটা যদি আসে হোয়াট আর দ্য ভ্যালুজ অফ অ্যাকোয়ারিং রিসার্চ স্কিলস, সো ওইটা ভাবে অ্যানসার করবেন, ঠিক আছে? তারপরে যেরকম আছে যে টাইপস অফ স্টাডিজ ইউজ টু ডু রিসার্চ, হ্যাঁ, মানে হোয়াট আর দ্য টাইপস অফ স্টাডিজ, কি কি ধরনের টাইপস অফ স্টাডিজ আছে ইউজ টু ডু রিসার্চ, সেটা আপনারা করতে পারেন। যেরকম রিপোর্টিং আছে, ডেসক্রিপটিভ, এক্সপ্লেনেটরি এন্ড প্রেডিক্টিভ। তো 4 ধরনের রিসার্চ আছে, সেটাও জানবেন, যে এগুলোর একটু ডেফিনেশন গুলো দেখতে পারেন। আমি আপনাদের বই তো দিয়েছি, তাই না? বইটা তো দিয়েছি, বইয়ের পাশাপাশি আমি আপনাদের একটা শর্ট সামারি দিয়ে দিব বইয়ের, বুঝতে পারছেন? তো সেই শর্ট সামারিটা দিব, সেখানে এক্সপ্লেনেশন গুলো আছে, ডেফিনেশন গুলো আছে, সেটা যাতে আপনাদের পড়তে সুবিধা হয় আর কি। হ্যাঁ, তো এটা আমিও দিয়ে দিব। তারপরে যেমন ডিফারেন্ট স্টাইলস অফ রিসার্চ, তো এটা একটু ইম্পর্টেন্ট যে হোয়াট আর দ্য টাইপস অফ স্টাডিজ, কি কি ধরনের টাইপস অফ স্টাডিজ আছে, রিপোর্টিং, ডেসক্রিপটিভ, এক্সপ্লেনেটরি এন্ড প্রেডিক্টিভ। তো দিস আর দ্য লাইক দ্য টাইপস অফ স্টাডিজ, এটা একটু দেখবেন। আচ্ছা, এইবার এখানে দেখেন এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে হোয়াট ইজ গুড রিসার্চ। অ্যাকচুয়ালি গুড রিসার্চ বলতে আমরা কি বুঝি, যে গুড রিসার্চ কি? হ্যাঁ, এই যে এখানে 10 নম্বর স্লাইডটা দেখেন, যে গুড রিসার্চ যদি আমি বলি যে ফলোইং দ্য স্ট্যান্ডার্ডস অফ দ্য সায়েন্টিফিক মেথড, যে কোনো একটা গুড রিসার্চের ক্ষেত্রে সায়েন্টিফিক স্ট্যান্ডার্ডসটা ফলো করাটাই হচ্ছে গুড রিসার্চের পারপাস। তো এখানে একটা গুড রিসার্চের ক্ষেত্রে পারপাসটা ক্লিয়ারলি ডিফাইন থাকবে, রিসার্চ প্রসেসটা একদম ডিটেইল থাকবে, রিসার্চ ডিজাইন থরলি প্ল্যান, লিমিটেশনস ফ্র্যাঙ্কলি রিভিলড এন্ড হাই ইথিক্যাল স্ট্যান্ডার্ডস, ঠিক আছে? তো ধরেন এখানে আসতে পারে যে হোয়াট ইজ গুড, হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই এ গুড রিসার্চ। তাহলে এরকম তখন এই 5টা পয়েন্ট দিবেন, বুলেট পয়েন্ট, এবং সাথে এক্সপ্লেনেশন দিবেন পারলে, এবং এটার সাথে এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করতে পারেন, তাহলে আর কি বেটার মার্কস আসবে।
তারপরে যেরকম আরো আছে যে আরো কয়েকটা পয়েন্ট, এই জিনিসটা আপনাদের গুরুত্বপূর্ণ, অ্যাডিকুয়েট অ্যানালাইসিস ফর ডিসিশন মেকারস নিডস, যে কোনো একটা ডিসিশন মেক করার জন্য আমাদের অ্যাডিকুয়েট অ্যানালাইসিস করতে হেল্প করে একটা গুড রিসার্চ। ফাইন্ডিংস প্রেজেন্টেড আনএম্বিগুয়াসলি, যে কোনো কিছু একটা বায়াসড হয় না, এরকম একটা রিসার্চ আমরা প্রেজেন্ট করতে পারি থ্রু দিস। তারপর হচ্ছে রিসার্চার্স এক্সপিরিয়েন্স রিফ্লেক্টেড। তা আমরা কিন্তু মোর অর লেস দেখা যাচ্ছে যে একটা গুড রিসার্চের ক্ষেত্রে এই জিনিসগুলা, এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এখানে যেরকম 9টা পয়েন্ট আছে। তো এরকম একটা কোশ্চেন আসতে পারে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই গুড রিসার্চ। তো সেখানে এই পয়েন্টগুলো আপনাদেরকে মেনশন করতে হবে এবং সাথে হয়তো এক্সাম্পল দিয়ে এক্সপ্লেইন করা করা লাগবে আর কি। বুঝতে পারছেন? তো তারপরে যদি আমি যাই, দেখেন দ্য ম্যানেজার রিসার্চার রিলেশনশিপ, এটা আপনারা জাস্ট এমনি দেখে নিন, খুব বেশি জানা, মানে এটা জাস্ট আপনাদের জানার জন্য, ঠিক আছে? ওকে, এবার দেখেন ম্যানেজার রিসার্চার কনফ্লিক্টস, কি কি ধরনের কনফ্লিক্টস হইতে পারে, এটা আপনারা মোরলেস দেখে নিয়েছেন। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে when research should be avoided, রিসার্চ কখন অ্যাভয়েড করতে হবে। when information cannot be applied to a critical managerial decision, এটা আপনারা জানেনই। সো এখান থেকে হয়তো আপনাদের এমসিকিউজ আসতে পারে, এমসিকিউ যদি থাকবে যখন, তো এমসিকিউ এখান থেকে আসতে পারে যে কোন কোন সময় আমরা রিসার্চ অ্যাভয়েড করি, তাই না? তো এই জিনিসগুলো এখান থেকে দেখবেন। তো এমসিকিউ কোশ্চেনের জন্য কিন্তু এই জিনিসগুলো মোটামুটি গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো আমাদের ইন্ট্রোডাকশন চ্যাপ্টার শেষ হয়ে গেল। তারপরে যদি আমরা যাই চ্যাপ্টার 1-এ, চ্যাপ্টার 1টা দেখি। তো চ্যাপ্টার 1-এ আমরা কি দেখেছিলাম? চ্যাপ্টার 1-এ ইন্ট্রোডাকশন টু রিসার্চ দেখলাম। সো টপিকস গুলা কি কি ছিল? এইখানে যেরকম যে এইখান থেকে আপনাদের কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, আমি এই জিনিসগুলো ক্লাসে এক্সপ্লেইন করেছি যে একটা প্রবলেম থাকবে, প্রবলেমের কি কি থাকবে সেগুলা। সো ধরেন বিভিন্ন একটা প্রবলেমস থাকবে, সো সেই প্রবলেমস গুলো আপনি কিভাবে করতে পারেন, ডিল করতে পারেন, সেই জিনিসগুলো কিন্তু এখানে আমরা দেখেছিলাম। যে প্রবলেমস ইন মার্কেটিং, প্রবলেমস ইন অ্যাকাউন্টিং, প্রবলেমস ইন ফাইন্যান্স ম্যানেজমেন্ট, তো এই প্রবলেমস গুলো কিন্তু আমরা এখানে একটা একটা করে দেখেছি। তাহলে এই যে এখানে একটা রিসার্চের ক্ষেত্রে যে হাউ, মানে আমি এখানে একটা কনসেপচুয়াল কোশ্চেন দিতে পারি যে আপনি একটা মার্কেটিং একটা প্রবলেম আপনি দেখলেন, সেই জিনিসটা আগে আপনি কিভাবে রিসার্চের থ্রুতে ডিজাইন করবেন। তো এখান থেকে একটা দেখা যায় কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে। হ্যাঁ, যে প্রসেসটা কি, হাউ হাউ ইউ উইল ডিজাইন দ্য রিসার্চ প্রসেস, বা হাউ ইউল অর্গানাইজ, মানে হাউ ইউল ডু দ্য রিসার্চ। তো একটা প্রবলেম দেওয়া হলো, তো সেটা হয়তো আপনি এখান থেকে দেখে আপনার নিজের মতো করে এক্সপ্লেইন করবেন। তো বিজনেস রিসার্চ কি সেটা বলবেন, যে বিজনেস রিসার্চটা আমরা ডেফিনেশনটা এখানে আরো ভালোভাবে দেখেছি যে হোয়াট অ্যাকচুয়ালি বিজনেস রিসার্চ ইজ। তো এই বিজনেস রিসার্চটা আমরা এখান থেকে আরো ভালোভাবে দেখেছিলাম, ডেফিনেশন গুলো এখান থেকে দেখে নিতে পারেন যে কোনো একটা। তো এখানে কয়েকটা ডেফিনেশনই আমরা দেখেছিলাম, তো এখান থেকে একটা ইউজ করতে পারেন। তারপরে বিজনেস রিসার্চ কি এবং ডিফারেন্স, মানে সায়েন্টিফিক রিসার্চটা ফোকাস কি করে। হ্যাঁ, তো সায়েন্টিফিক রিসার্চটা কি হতে পারে। ওকে, তো সায়েন্টিফিক রিসার্চটা ফোকাস করে কিসে? সায়েন্টিফিক রিসার্চ ফোকাসেস অন সলভিং প্রবলেমস এন্ড পারসুস। আচ্ছা, একটু একটা মিনিট একটু হোল্ড করেন, একটা মিনিট। হ্যাঁ, আমি আম কামিং ব্যাক। হুম। Okay, sir, no problem. ठीक है अभी रेडी हो रहा है अच्छा भैया की कर लो
সরি ফর দ্য ইন্টারাপশন। আচ্ছা, তাহলে আমরা আবার ব্যাক করছি। হ্যাঁ, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সায়েন্টিফিক রিসার্চ কি। তো সায়েন্টিফিক রিসার্চটা হচ্ছে মেইনলি ফোকাসেস অন সলভিং প্রবলেমস এন্ড পারসুস আ স্টেপ বাই স্টেপ logical, organized, and rigorous method to identify the problems, gather data, analyze, and draw valid conclusions. ঠিক আছে, তো এখান থেকে আপনারা সায়েন্টিফিক রিসার্চটা দেখে নেবেন। তো এখান থেকে আপনাদের ডিফারেন্স আসতে পারে যে বিজনেস রিসার্চ কি আর সায়েন্টিফিক রিসার্চ কি। হ্যাঁ, দুই ধরনের। তো বিজনেস রিসার্চ বলতে আমরা কি বুঝি আর সায়েন্টিফিক রিসার্চ বলতে কি বুঝি, ঠিক আছে। আচ্ছা, এইখানে হচ্ছে যে ওয়াই সায়েন্টিফিক রিসার্চ, বা এভাবে একটা কোশ্চেন আসতে পারে যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সায়েন্টিফিক রিসার্চ এন্ড হাউ ডু উই কন্ডাক্ট আ সায়েন্টিফিক রিসার্চ, তাই না। তো এখানে যে কেন দেখেন সায়েন্টিফিক রিসার্চ কি, নট বেসড অন গেস, এক্সপেরিয়েন্স এন্ড ইনটুইশন, ইট ইজ আ পারপোসিভ এন্ড রিগোরাস, ফাইন্ডিংস আর অ্যাকুরেট এন্ড কনফিডেন্ট। তো সায়েন্টিফিক রিসার্চের আরো বেটার এক্সপ্লেনেশন যে আমরা কিভাবে একটা সায়েন্টিফিক রিসার্চ করি, সে অ্যাপ্লাইং সলিউশনস টু সিমিলার প্রবলেমস, ইট ইজ মোর অবজেক্টিভ ইন নেচার। সো এই স্লাইডটা আপনাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো এটা হচ্ছে যে আপনাদের এই যে চ্যাপ্টার 1 এর যে ওয়াই সায়েন্টিফিক রিসার্চ, এটা একটু লিখে রাখেন। তো ওয়াই সায়েন্টিফিক রিসার্চ, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন বিজনেস রিসার্চের মধ্যে কি কি আছে। যে আমরা বিজনেস রিসার্চের ওভারঅল বলতে যে আমরা একটা প্রবলেম আইডেন্টিফাই করি, প্রবলেম আইডেন্টিফাই করার পরে সেটার উপর স্টাডি করি টু রিজলভ দ্যাট প্রবলেম, তাই না। তো এখন ফেজেস গুলো দেখেন যে ফার্স্ট অফ অল যে ডিস্টিংশন বিটুইন অ্যাপ্লাইড এন্ড বেসিক রিসার্চ। তা আমরা কিন্তু অ্যাপ্লাইড রিসার্চও দেখেছি, বেসিক রিসার্চও। অ্যাপ্লাইড রিসার্চ হচ্ছে স্পেসিফিক্যালি এইমড এট সলভিং আ কারেন্টলি এক্সপেরিয়েন্স প্রবলেম, আর বেসিক রিসার্চ হচ্ছে যে হ্যাজ আ ব্রডার অবজেক্টিভ অফ জেনারেটিং নলেজ এন্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ফেনোমেনা এন্ড প্রবলেমস। সো এখানে আপনার একটা শর্ট কোশ্চেন আসতে পারে যে ডিস্টিংশনস বিটুইন অ্যাপ্লাইড রিসার্চ এন্ড বেসিক রিসার্চ, এবং এটার একটা এক্সাম্পল দিতে বলা হতে পারে যে মানে define applied differentiate applied research with basic research with examples। তাহলে ডিস্টিংশন যেটা, যে অ্যাপ্লাইড রিসার্চ এবং বেসিক রিসার্চের সাথে যে ডিফারেন্সটা আছে সেটা একটা এক্সাম্পল দিয়ে ডেসক্রাইব করতে বলা হতে পারে, ঠিক আছে। আচ্ছা, ওকে। তো টাইপস অফ বিজনেস ক্যান বি ফর টু পারপোজেস, এটা আপনারা দেখেন এমসিকিউর জন্য আসতে পারে। আচ্ছা, এক্সাম্পলস, এখান থেকে এক্সাম্পলস দেখবেন। ম্যানেজার্স এন্ড রিসার্চ, এটা আমরা অলরেডি দেখেছি, এখান থেকে আর করব না। কনসালটেন্ট রিসার্চ, এটা। আচ্ছা, এইখানে ইন্টারনাল এন্ড এক্সটার্নাল, এখানে দুইটা জিনিস আপনারা একটু দেখতে পারেন যে আমরা যদি ইন্টারনাল রিসার্চের ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের কি কি অ্যাডভান্টেজেস আছে, সেই অ্যাডভান্টেজেস গুলো এখানে দেওয়া আছে, সেটা আপনারা একটু দেখে নেবেন। যে আমরা যদি ইন্টারনাল রিসার্চেস ইউজ করে থাকি, বা আমরা যাদেরকে যদি এমপ্লয় করি আমাদের যে কোনো একটা রিসার্চ করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে কি কি সুবিধা এবং অসুবিধা, এবং এক্সটার্নাল রিসার্চার্স যদি বা এক্সটার্নাল কনসালটেন্টস যদি আমরা এমপ্লয় করি, তাহলে সেই ক্ষেত্রে কি কি অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, এটা একটু এখান থেকে দেখে নিয়ে, বুঝতে পারছেন অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজেস গুলা। আচ্ছা, ইথিক্স এন্ড বিজনেস রিসার্চ, এটা আপনারা জাস্ট এমনি দেখে নেবেন। তো দ্যাটস ইট। চ্যাপ্টার 1 ও মোটামুটি শেষ। চ্যাপ্টার 1 শেষ হওয়ার পরে এখন আমরা দেখব হলো চ্যাপ্টার 2। তো চ্যাপ্টার 2 তে আমরা মোটামুটি দেখেছিলাম, তো চ্যাপ্টার 2 তে আমরা দেখেছি সাধারণত যে সায়েন্টিফিক ইনভেস্টিগেশনটা কি, ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে সায়েন্টিফিক ইনভেস্টিগেশন কিভাবে করা যায় এবং হাইপোথেটিকো ডিডাকটিভ রিসার্চ মেথডটা কি, তাই না। সো এখানে দেখেন যে এখানে কিন্তু মানে মেইন 8টা ক্যারেক্টারিস্টিক্স আছে যে কোনো একটা সায়েন্টিফিক রিসার্চের ক্ষেত্রে। there are mainly 8 characteristics। তো এই 8টা ক্যারেক্টারিস্টিক্স কিন্তু আমাদেরকে ফলো করতে হবে। সো এই 8টা ক্যারেক্টারিস্টিক্স আপনারা একটু ভালো করে দেখে নেবেন, যে পারপোসিভনেস, রিগার, টেস্টেবিলিটি, রেপ্লিকেবিলিটি, প্রিসাইশন এন্ড কনফিডেন্স, অবজেক্টিভিটি, জেনারেলাইজেবিলিটি এন্ড পার্সিভিটি। তো এই 8টা অবজেক্টিভ, এটা আপনাদের এমসিকিউর জন্য আসতে পারে,
অথবা আপনাদের ইসের জন্য মানে এক্সাম করতে পারে যে হোয়াট আর দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ সায়েন্টিফিক রিসার্চ। তো সেই জিনিসগুলো পয়েন্ট গুলো হয়তো আপনারা একটু নোট করে রাখলেন, এখান থেকে আপনার এক্সাম্পল সহ হয়তো 5টা পয়েন্ট লিখতে দেওয়া হলো আর কি, এরকম। হ্যাঁ, ইভেন এখানে আবার কিন্তু প্রত্যেকটা পয়েন্ট এখানে খুব সুন্দর করে ডিসক্রাইবও করা আছে যে পারপোসিভনেস কি, হ্যাঁ, কেন আমরা করি, রিগার্ডটা কি, এক্সাম্পল সহকারে। তো এটা কিন্তু আপনাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে what are the characteristics I mean main characteristics of scientific research, but I মানে briefly explain with examples 5 main characteristics of scientific research, ঠিক আছে? তো এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্টই ধরে ধরে আপনার ডেসক্রাইব করা আছে উইথ এক্সাম্পলস। তো এখান থেকে ধরেন 5টা পয়েন্ট লিখতে দিতে হইতে পারে। যেরকম পারপোসিভনেস কি, রিগার কি, টেস্টেবিলিটি কি সেখানে বলা আছে। তারপরে আপনার রেপ্লিকেবিলিটিটা কি, রেপ্লিকেবিলিটি আমরা কি বুঝি, এখান থেকে সেই জিনিসটা আছে, ঠিক আছে? তারপর প্রিসাইশন এন্ড কনফিডেন্স এখানে, তারপরে অবজেক্টিভিটি। তো প্রত্যেকটা এখানে ডিফাইন করা আছে। তো ডিফাইন ওই জিনিসটা আপনারা এখান থেকে দেখবেন। তারপরে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই পার্সিমনি। সো এক্সাম্পল সহকারে যে কোনো হয়তো 5টা পয়েন্ট আপনারা এখান থেকে ভালো করে পড়বেন, ঠিক আছে? আচ্ছা, এখানে যেরকম অবস্টাকলস টু কন্ডাক্ট রিসার্চ, এখানে কি কি ধরনের অবস্টাকল আসতে পারে, এখান থেকে আপনাদের হয়তো এমসিকিউ আসতে পারে, যে এমসিকিউ থাকতে পারে যে কি কি ধরনের অবস্টাকলস একটা ফেস করতে পারি আমরা, যে একটা রিসার্চ করার ক্ষেত্রে কি কি ধরনের অবস্টাকলস আসে সাধারণত। হ্যাঁ, তো ওইটা এখান থেকে আসতে পারে। আচ্ছা, তারপরে এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, ডিডাকশন এন্ড ইন্ডাকশন। এটা আমি ক্লাসে অনেক ভালোভাবে পড়িয়েছি। সো আপনাদের হয়তো এইভাবে আসতে পারে যে ডিফারেন্সিয়েট বিটুইন অ্যাপ্লাইড রিসার্চ এন্ড বেসিক রিসার্চ এন্ড ডিফারেন্সিয়েট বিটুইন ডিডাকশন এন্ড ইন্ডাকশন। সো এরকম ডিফারেন্সিয়েশন আসতে পারে বা ডেফিনেশন আসতে পারে। তো সেটা এক্সাম্পল সহ এক্সপ্লেইন করতে হইতে পারে। তো এইভাবে জিনিসগুলো আপনারা এটা ভালোভাবে দেখবেন। অ্যাপ্লাইড রিসার্চ, বেসিক রিসার্চ আগে বলেছি, আর এখন এখান থেকে আপনার এটা অনেক ইম্পর্টেন্ট, ডিডাকশন এন্ড ইন্ডাকশন, ঠিক আছে? আচ্ছা, এইবার এটা আপনারা দেখে নেন, ডিডাকশন ইন্ডাকশন। আচ্ছা, এখান থেকে সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের মধ্যে দ্য হাইপোথেটিক ডিডাকটিভ মেথড, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। যে 7টা স্টেপস আছে, যে দিস ইজ হোয়াট ইজ ইউর ওভারঅল রিসার্চ প্রসেস। একটা হাইপোথেটিক ডিডাকটিভ মেথড যদি আমরা ফলো করি, যে একটা আইডেন্টিফাই আ ব্রড প্রবলেম এরিয়া, ডিফাইন দ্য প্রবলেম স্টেটমেন্ট, ডেভেলপ হাইপোথিসিস, ডিটারমাইন মেজার্স, ডেটা কালেকশন, ডেটা অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন অফ দ্য ডেটা, দ্যাট ইজ হোয়াট ইজ ইউর ওভারঅল রিসার্চ প্রসেস। তো এখানে বলতে হইতে পারে যে explain the hypothetic deductive method of scientific investigation. তো সায়েন্টিফিক ইনভেস্টিগেশনের যে ইয়াটা আছে আপনার, যে হাইপোথেটিক ডিডাকটিভ মেথড, সেটা এক্সপ্লেইন করতে বলা হতে পারে, ঠিক আছে? You might have to explain the scientific the hypothetic deductive method of scientific investigation. তাহলে সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, সেই এই জিনিসগুলো কিন্তু আপনার আইডেন্টিফাই করা লাগবে, ঠিক আছে? যেমন আপনার 7টা স্টেপস আছে, 7 স্টেপস। তাহলে এটা ভালোভাবে দেখে নিয়ে এই 7টা স্টেপ এক্সপ্লেইন করা দিতে পারে। আমি আপনাদেরকে একটা বইয়ের একটা সামারি দিয়ে দিব, যাতে আপনাদের আর একটু ইজি হয়। সেই ফাইলটা আমি একটা ওয়ার্ড ফাইলে দিয়ে দিব। হ্যাঁ, এই দেখেন যে আমরা এটা অলরেডি ক্লাসে এক্সাম্পল করেছি। তো এই যে এই পয়েন্টগুলো যে ডিসক্রাইব করবেন, এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্টেরই ডেফিনেশন আছে, ঠিক আছে? এই 7টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এক্সামের জন্য, যে হাইপোথেটিক ডিডাকটিভ মেথড, ঠিক আছে? যেমন প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এখানে 1 বাই 1 ডিসক্রাইব করা আছে। আইডেন্টিফাই এ ব্রড প্রবলেম, স্টেপ 1। তো এখানে কি করতে হবে, আইডেন্টিফাই যে ব্রড প্রবলেম, এখানে কি কি করা লাগবে সেটা এক্সাম্পলসও এখানে কিন্তু দেওয়া আছে, যেগুলো আমরা ক্লাসে ডিসকাস করেছি, ঠিক আছে? তো সবাই এটা গ্রো থ্রু করবেন। যদি না বুঝেন কেউ বা আরো কোনো কিছু জানার থাকে, আমার কাছে আসতে পারেন অফিস আওয়ারে। আমি অন্যান্য দিন থাকি, আই মিন অ্যাপার্ট ফ্রম ফ্রাইডে, মানে আমি হয়তো আপনারা এই নেক্সট উইকে আমাকে সানডে থেকে থার্সডে পর্যন্ত পাবেন। তো এর মধ্যে হয়তো আপনারা আসলেন, মঙ্গল বুধবারের দিকে আসতে পারেন, সবচেয়ে বেস্ট হয়, যদি কেউ কোনো কোয়েশ্চেন থাকে, না বুঝে থাকেন। আচ্ছা, স্টেপ 2টা আমরা এখানে দেখি। স্টেপ 2টা হচ্ছে ডিফাইন দ্য প্রবলেম স্টেটমেন্ট। তো ফার্স্ট হচ্ছে ব্রড প্রবলেম আমাদেরকে বের করতে হবে, তারপর হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। এখানেও স্টেপটা ডিসক্রাইব করা আছে, এটা আপনারা নিজেদের মতো করে নোট করে নেবেন এক্সাম্পল সহকারে, কারণ ক্লাসে আমি অনেক ভালোভাবে বুঝিয়েছি। প্রবলেম স্টেটমেন্ট এখানে আরো আছে। তো এখানে প্রবলেম স্টেটমেন্টটা অনেক বড়, বা আপনাদের শুধু একটা প্রবলেম স্টেটমেন্ট নিয়েও আসতে পারে, যে এই যে প্রবলেম স্টেটমেন্টটা আমরা কিভাবে ডিজাইন করতে পারি। হ্যাঁ, যে এই যে ডিফাইন দ্য প্রবলেম স্টেটমেন্ট, শর্ট কোশ্চেন আসতে পারে যে প্রবলেম স্টেটমেন্টটা কি, ডিফাইন উইথ এক্সাম্পলস।
তো এমপ্লয়িজ টার্নওভার, ডিফারেন্ট প্রবলেম স্টেটমেন্ট এইভাবে আর কি। তারপরে হচ্ছে যে আপনার ডেভেলপ হাইপোথিসিস, স্টেপ নাম্বার 3, এটাও ভালোভাবে দেখবেন যে কিভাবে আমরা হাইপোথিসিস ডেভেলপ করতে পারি, হোয়াট আর দ্য ওয়েজ অফ ডেভেলপিং হাইপোথিসিস, এখানে বলা আছে, সেই পয়েন্টস গুলো দেখবেন। তারপর ডিটারমাইন মেজার্স, কিভাবে মেজার্স করা যায়, ওই যে হাইপোথিসিস ডেভেলপ করার পরে আমরা তো ভ্যারিয়েবলস নিয়ে কাজ করি, তো ভ্যারিয়েবলস গুলা থাকে কিছু কি, মানে একটা থাকে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এগুলোর মধ্যে কিছু থাকে কোয়ান্টিটেটিভ, কিছু থাকে কোয়ালিটেটিভ। যেরকম হ্যাপিনেস, হ্যাপিনেস তো কোয়ালিটেটিভ, এটা তো আপনি ডিফাইন করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, মেজার করতে হবে, ঠিক আছে। তো এটা ফাইনালি স্টেপ 5, ডেটা কালেকশন, কি কি করি আমরা, এন্ড ফাইনালি ডেটা অ্যানালাইসিস, যে হাউ উই ক্যান ডু দ্য ডেটা অ্যানালাইসিস, ডেটা অ্যানালাইসিস আমরা কিভাবে করতে পারি, এন্ড ফাইনালি হচ্ছে যে আপনার ইন্টারপ্রিটেশন অফ দ্য ডেটা, যে হাউ উই উইল ইন্টারপ্রেট দ্য ডেটা। আচ্ছা, এবার দেখেন সেক্ষেত্রে আদার টাইপস অফ রিসার্চ, এগুলা ঠিক আছে, এগুলা জাস্ট আপনারা জেনে নিয়েন, এটা খুব বেশি মানে এটা জাস্ট আপনাদের জানার জন্য, ঠিক আছে। কেস স্টাডিজ আছে, অ্যাকশন রিসার্চ আছে, এন্ড কিছু এক্সাম্পল, এই তো। সো আমাদের মূলত চ্যাপ্টার 3 এখানেই শেষ। সো বুঝতেছেন আপনারা সবাই আছেন আমার সাথে? জি স্যার। জি স্যার। আচ্ছা, না বুঝলে কেউ কোনো কোশ্চেন থাকলে সমস্যা নাই, আমরা ক্লাসের শেষে সবই হয়ে গেলে আপনাদের সাথে আমরা ডিসকাস করব, ঠিক আছে। চ্যাপ্টার 3টা এবার আমরা একটু দেখে নেই। হ্যাঁ, চ্যাপ্টার 3টা আমরা দেখেছিলাম ওভারঅল প্রসেসটা এখানে। মানে স্যার একটু আর একটু মানে স্লো গেলে আর কি ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, যারা একটু স্লো গেলে ভালো হয় স্যার একটু। ও আচ্ছা আচ্ছা, স্লো গেলে, আচ্ছা স্লো যাচ্ছি, সমস্যা নেই, সমস্যা নেই, এটা রেকর্ডিংও থাকবে, আপনারা পরে দেখতে পারবেন। আপনি কি ক্লাসে আসতেন রেগুলার, মানে ক্লাস করেছেন? না স্যার, না স্যার। স্যার আমরা যারা ক্লাস করি না স্যার, তারা কি ভিডিওগুলো ইউটিউবে হ্যাঁ, ক্লাসের ভিডিওগুলো ইউটিউবে আপলোড করা আছে, ইউটিউবে আর যাবেন, এই স্যার- ইউনিভার্সিটি অফ স্কলার্স, ওখান থেকে এমবিএ তে যাবেন, এমবিএ লিংকে গেলে ওখানে ক্লাসের ভিডিওগুলো পাবেন। তো যারা ক্লাস করেন নাই তাদের জন্য একটু স্যার, ডিফিকাল্ট মনে হবে, স্বাভাবিক, কারণ ক্লাস না আসলে তো বুঝতে পারবেন না, তাই না? আচ্ছা দেখেন, এবার দেখেন যে রিসার্চ প্রসেস, আমাদের চ্যাপ্টার 3টা হচ্ছে মেইনলি রিসার্চ প্রসেস। তো এখানে আমরা দেখবো যে ব্রড প্রবলেম এরিয়া কি, ডেটা গ্যাদারিং কি, লিটারেচার রিভিউ, প্রবলেম ডেফিনেশন, এই ইস্যুস গুলা, ঠিক আছে। সো এইখানে দিস ইজ দ্য হোল রিসার্চ প্রসেস, আমাদের ওভারঅল যে রিসার্চটা থাকে সেই রিসার্চ প্রসেসটা। তো এই রিসার্চ প্রসেস থেকে দেখা যাচ্ছে আমরা ক্লাসে অলরেডি এটা ডিসকাস করেছি, দেখেছি যারা ক্লাস করেছেন। সো দেখেন যে ব্রড প্রবলেম এরিয়াটা কি। সো আপনাদের এরকম কোয়েশ্চেন আসতে পারে, যে ধরেন একটা কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই আ ব্রড প্রবলেম এরিয়া, এক্সপ্লেইন উইথ এক্সাম্পলস, তাই না? সো একটা ব্রড প্রবলেম এরিয়া কি, দ্য ব্রড প্রবলেম এরিয়া এখানে ডেফিনেশনটা আছে সুন্দর করে, ইট রেফার্স টু দ্য এন্টায়ার সিচুয়েশন where there is a possible need for research and problem solving. The specific issue might pertain to কি, what are the reasons, ঠিক আছে। সো আমি যেটা করব, আমি আপনাদের কিছু একদম সব যে ডিরেক্ট কোশ্চেন হবে সেটাও না, কিছু কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, কিছু ডিরেক্ট কোশ্চেন থাকবে। সো আপনাদের যেহেতু চয়েস থাকবে, তো আপনারা হয়তো চয়েস থাকবে, 30 মার্কসের এক্সাম হবে। সো আপনাদেরকে দেখা যাবে আমি হয়তো কিছু কনসেপচুয়াল কোশ্চেন দিব, কিছু ডিরেক্ট কোশ্চেন দিব, বুঝতে পারছেন? ইন দ্যাট ওয়ে ইট উইল বি ইজিয়ার ফর ইউ। সো ব্রড প্রবলেম এরিয়াটা দেখবেন এখান থেকে, যে হোয়াট ইজ দিস ব্রড প্রবলেম এরিয়া। হ্যাঁ, আচ্ছা, যেরকম ব্রড প্রবলেম এরিয়ার ক্ষেত্রে দেখেন কি হইতে পারে, প্রবলেমস কারেন্টলি এক্সিস্টিং, সেখানে বেশ কিছু এক্সাম্পলস আছে। তো আপনাদের যদি আমার একটা 5 মার্কের শর্ট কোশ্চেন আসে, হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই ব্রড প্রবলেম এরিয়া, ডিফাইন উইথ এক্সাম্পলস, তো এখান থেকে আপনার এক্সাম্পলস গুলা দেখতে পারেন, দ্যাট উইল হেল্প ইউ। এখানে আরো ফার্দার এক্সাম্পলস আছে ব্রড প্রবলেম এরিয়ার। তো ব্রড প্রবলেম এরিয়ার উপরে একটা কনসেপচুয়াল কোশ্চেন আসতে পারে, সেটা আপনারা নোট ডাউন করে রাখেন, যে দেয়ার মাইট বি আ কনসেপচুয়াল কোশ্চেন অন দিস ব্রড প্রবলেম এরিয়া, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এই নাম্বারে চলে যাই, স্লাইড নাম্বার 11তে, প্রিলিমিনারি ডেটা। যে আমরা লিটারেচার রিভিউ বলতে কি বুঝি, প্রিলিমিনারি ডেটা আর ইনফরমেশন গ্যাদারিং। সো আমাদেরকে জানতে হবে যে লিটারেচার রিভিউ কি, লিটারেচার রিভিউতে কি কি ধরনের ইয়ে আছে। তো প্রিলিমিনারি ডেটা, ইনফরমেশন গ্যাদারিং যেটা আছে, যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন আমাদেরকে কেন লাগে, বা ওয়াই আ লিটারেচার রিভিউ ইজ ইম্পর্টেন্ট। সো আপনাদের মিক্সচার অফ কিছু ডিরেক্ট কোশ্চেন থাকবে, কিছু কনসেপচুয়াল কোশ্চেন থাকবে, যেটা বুঝে লিখতে হবে আর কি।
যেরকম টাইপস অফ দ্য ডেটা, যে এখন আপনারা বলতে পারি যে হোয়াট ইউ মানে ডিফারেন্সিয়েট বিটুইন সেকেন্ডারি এন্ড প্রাইমারি ডেটা, বা প্রাইমারি এন্ড সেকেন্ডারি ডেটার মধ্যে ডিফারেন্সটা কি আছে সেই জিনিসটা বলেন। সো এখন আপনার প্রাইমারি ডেটা কি সেটা এক্সাম্পলস দিবেন, সেকেন্ডারি ডেটা কি সেটা লিখবেন, এটা এক্সাম্পলস দিবেন, ঠিক না? সেকেন্ডারি এন্ড প্রাইমারি ডেটা, তো হোয়াট ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য প্রাইমারি ডেটা কি এন্ড সেটার এক্সাম্পলস, আবার সেকেন্ডারি ডেটা কি এবং সেটার এক্সাম্পলস। বুঝতে পারছেন? তো এখানে যেটা বলতেছে যে দ্য রিসার্চ প্রসেসের ক্ষেত্রে যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন অন দ্য অর্গানাইজেশন, মূলত এটা। তো এখান থেকে আপনাদের এমসিকিউ আসতে পারে যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন কি, ইট ইনক্লুডস দ্য কন্টেক্সচুয়াল ফ্যাক্টরস, কি কি থাকতে পারে। সো এটা আপনারা এখান থেকে দেখে নিয়েন। এখানে মূলত যে জিনিসটা এটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট, যে লিটারেচার রিভিউটা আমরা কি করি, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দিস লিটারেচার রিভিউ। বুঝতে পারছেন? তো লিটারেচার রিভিউ কি এবং এই লিটারেচার রিভিউতে আমরা কি বুঝি। So literature review এখানে বলা আছে definition, step by step process to identify the published and unpublished work from secondary data sources on the topic of interest. Evaluation of this work and the documentation of this work helps not to be reinvent the wheel again and helps to avoid the wastage of resources. তো literature review টা এখান থেকে define করবেন। এবং what is literature review and what are the benefits of a good literature review? একটা good literature review benefits গুলা কি কি হইতে পারে। তো এখানে দেখেন যে what are the benefits of a good literature review। তো good literature review এর মধ্যে বেনিফিটস গুলো এখানে সব বলা আছে। তো এখান থেকে একটা ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে যে what do you understand by literature review, বা literature review কি, and what are the benefits of a good literature review, কি কি important variables that are likely to influence the problem situation are not left out, what variables are important, ওই যে আমরা ভ্যারিয়েবলস কিন্তু অলরেডি পড়েছি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাই না, মডারেটিং ভ্যারিয়েবল। সো ওই ভ্যারিয়েবলস গুলা বের করতে, ওই প্রবলেমের সাথে, যে ব্রড প্রবলেম এরিয়া থেকে আমরা একটা প্রবলেম স্টেটমেন্ট বের করি, ওই প্রবলেম স্টেটমেন্টের সাথে কি কি ভ্যারিয়েবলস থাকে টু আইডেন্টিফাই আওয়ার ওই যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, রিসার্চ ফ্রেমওয়ার্ক, ওইটা হেল্প করে আমাদের এই লিটারেচার রিভিউটা আর কি। বুঝতে পারছেন কি কি ভ্যারিয়েবলস আমরা নিব, কেন নিব, আর ইম্পর্টেন্ট টু কনসিডার, why they are considered important, and how they should be investigated to solve the problem. So these are the main things. তারপর হচ্ছে the problem statement can be made with precision and clarity, and testability and replicability of the findings of the current research are enhanced. তো এই যে একটা গুড লিটারেচার রিভিউ সাধারণত এই পয়েন্টস গুলাকে হেল্প করে থাকে। যেরকম নাম্বার 1 দেখলাম ভ্যারিয়েবলস, তারপর হচ্ছে 2, তারপরে 3, নাম্বার 4 এরটা হচ্ছে যে efforts are not wasted in rediscovering something, the same জিনিসটাই আমরা একই সাথে করি না। তো এটা আপনাদের আসতে একটা ইম্পর্টেন্ট পার্ট এখান থেকে, লিটারেচার রিভিউ কি এবং what are the benefits of a good literature review। ঠিক আছে? এখান থেকে আপনাদের আছে যে কিভাবে আমরা লিটারেচার রিভিউ করি, সেই জিনিসগুলো যে কি কি সোর্সেস থেকে আমরা লিটারেচার রিভিউটা করি। আচ্ছা, কন্ডাক্টিং দ্য লিটারেচার সার্ভে, আমরা কি করতে পারি, যে কিভাবে আমরা লিটারেচার সার্ভে, এটা আপনারা জাস্ট দেখে নিন। এখান থেকে আমরা লিটারেচার রিভিউ কিভাবে করতে পারি, জাস্ট এমনি কিছু কোশ্চেনস আসতে পারে। আর বাকি এগুলো তো এক্সাম্পলস আমি ক্লাসে ডেসক্রাইব। হ্যাঁ বলেন। স্যার সাজেশনের পাশাপাশি যদি একটু 1 মিনিট করে বলা সম্ভব হতো যে আসলে লিটারেচার রিভিউটা কি, এটা কিভাবে করা হয়, আমাদের আরেকটু সহজ হতো ধরতে। এখন হ্যাঁ, সাজেশনের জি স্যার, পাশাপাশি জি যদি স্যার। লিটারেচার রিভিউ আমরা নতুন করে বলতে যাই, তাহলে তো আমার এন্টায়ার ক্লাস লাগবে। বুঝতে পারছেন? এই আচ্ছা। ওভারঅল ডিসকাশনটাই আপনাদের ওই ইউটিউবের ভিডিওতে আপলোড করা আছে। বুঝতে পেরেছেন? সো যাদের যাদের যেখানে যেখানে সমস্যাটা আছে, সেই জায়গাটায় আপনারা কাইন্ডলি একটু ইউটিউবের ভিডিওটা দেখে নেবেন। সো ক্লাসগুলো সবগুলাই আমাদের রেকর্ড করা হয়েছে, রেকর্ড করে এবং ইউটিউবে আপলোড করা হয়েছে আপনাদের সুবিধার্থেই। তো কারণ আমাকে তো ওভারঅল পুরো সিলেবাসটা কিন্তু এখানে শেষ করতে হয়। এখন আমি যদি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ডিসক্রাইব করতে যাই, তাহলে ইট উইল টেক আ লং টাইম, যেটা আমাদের ক্লাসের মধ্যে আমরা হয়তো শেষ করতে পারবো না। বুঝতে পারছেন? সো তারপরেও আপনারা যদি কেউ না বুঝে থাকেন, কারো যদি কোনো সমস্যা থাকেন, আপনারা গ্রুপেও আমার কাছে আসতে পারেন আমার অফিস আওয়ার্সে। তো তখন ডেফিনেটলি আই উইল এক্সপ্লেইন, অ্যাজ ওয়েল অ্যাজ আর যারা দূরে আছেন তারা আপনাদের ওই যে প্রত্যেকটা ক্লাস লেকচার ওয়াইজ আপনাদের ভিডিওগুলো আপলোড করা আছে, সেটা ওখান থেকে দেখে নেবেন। বুঝাতে পেরেছি? জি স্যার, জি স্যার। স্যার আর মানে এমনি একটা অনলাইন ক্লাস নেওয়া যায় কিনা, একটা ক্লাস মানে ওভারভিউর জন্য? হ্যাঁ হ্যাঁ, সরি স্যার একটা ক্লাস নেওয়া যায় কিনা, ওভারভিউ করার জন্য একটা ক্লাস নেওয়া যায় কিনা? এই তো আমরা এখনই তো যে ওভারভিউ এন্ড সাজেশন ক্লাস ডিসকাস হ্যাঁ করছি। না এরকম আরো দুই একটা ধরুন যে সপ্তাহের মাঝখানে নাইটে করা যায় কিনা?
আমরা তো ক্লাসে মোটামুটি সব কভার করেছি, তারপর যদি লাগে আমরা ভেবে দেখবো আর কি, ঠিক আছে? আচ্ছা দেখেন এখন লিটারেচার রিসার্চ প্রসেসটা দেখেন, ঠিক আছে? যে কিভাবে আমরা কন্ডাক্টিং দ্য লিটারেচার সার্ভে করতে পারি, যে ইলেকট্রনিক জার্নালস, ফুল টেক্সট ডেটাবেসেস, সো এই জিনিসগুলা আছে। এগুলা এখান থেকে আপনাদের হয়তো কিছু এমসিকিউ এমনি জাস্ট আপনারা এমসিকিউর জন্য দেখতে পারেন কিভাবে কন্ডাক্টিং দ্য লিটারেচার সার্ভে আমরা করতে পারি। এইখানে আরেকটা জিনিস আছে, এখানে মোর অর লেস এক্সাম্পলস এন্ড এক্সপ্লেইন করা আছে। এখান থেকে এই জিনিসটা একটু দেখেন, কন্ডাক্টিং লিটারেচার রিভিউ সার্ভের মধ্যে যে ডকুমেন্টিং দ্য লিটারেচার রিভিউ, যে একটা লিটারেচার রিভিউকে আমরা কিভাবে ডকুমেন্টেশন করতে পারি, এই জিনিসটা কিন্তু আপনাদের এখানে ইম্পর্টেন্ট, যে আমরা একটা লিটারেচার রিভিউকে কিভাবে ডকুমেন্টিং করতে পারি। Documentation of the relevant study citing the author and the year of the study is called literature review or literature survey. The literature survey is a clear and logical presentation of the relevant research work done in the area of investigation. তো এখান থেকে মূলত আপনাদের এমসিকিউ হয়তো আসতে পারে, এমসিকিউটা ইম্পর্টেন্ট, দেখেন এটা, ঠিক আছে? ডকুমেন্টিং কিভাবে লিটারেচার রিভিউ ডকুমেন্টেশন করা যায়। আচ্ছা এই জিনিসটা আপনাদের খুবই ইম্পর্টেন্ট, এই যে তিনটা জিনিস। হ্যাঁ, হোয়াট ডিফাইনিং দ্য প্রবলেম স্টেটমেন্ট, আমরা ব্রড প্রবলেম এরিয়াটা দেখেছি, তাই না? সো ব্রড প্রবলেম এরিয়াটা দেখার পরে এখন আপনাদের এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে যে ডিফাইন দ্য প্রবলেম স্টেটমেন্ট, হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই দ্য প্রবলেম স্টেটমেন্ট। তো প্রবলেম স্টেটমেন্টটা কি, এখানে কিন্তু ডেফিনেশন দেওয়া আছে, এবং প্রবলেম স্টেটমেন্ট কি কি আছে, যেরকম এক্সিস্টিং বিজনেস প্রবলেমস ওয়্যার আ ম্যানেজার ইজ লুকিং ফর আ সলিউশন, situations that may not pose any current problem but which the manager feels have scope for improvement, areas where some conceptual, overall এখানে প্রবলেম স্টেটমেন্টটা ডিফাইন করা আছে, লাইক জাস্ট লাইক দ্য ব্রড প্রবলেম এরিয়া, ব্রড প্রবলেম এরিয়ার মতো এখানে প্রবলেম স্টেটমেন্টটাও ডিফাইন করা আছে। সো সেই জিনিসটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন মোর অর লেস। পরের স্লাইডে আপনাদের এক্সাম্পলস অফ প্রবলেম স্টেটমেন্ট। তো আমি এখানে আপনাদের একটা কোশ্চেন আসতে পারে, হয়তো 5 মার্কস এর আসতে পারে, যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই আ প্রবলেম স্টেটমেন্ট, ডিফাইন উইথ এক্সাম্পলস বা এক্সপ্লেইন উইথ এক্সাম্পলস। তো এখান থেকে আপনারা কিন্তু এখানে যে ব্রড পরে আগের স্লাইডটাতে দেখেন যে প্রবলেম স্টেটমেন্ট কি সেটা ভালোভাবে ডিফাইন করা আছে, as well as এখানে আমাদের এক্সাম্পলসটাও দেওয়া আছে, যে what are the examples of a problem statement, বুঝতে পারছেন? সো ব্রড প্রবলেম এরিয়া কি, সরি প্রবলেম স্টেটমেন্ট কি এন্ড প্রবলেম স্টেটমেন্ট। সো দ্যাটস এটা আপনারা এখান থেকে দেখেন। এন্ড ফাইনালি আরেকটা জিনিস এটাও আপনাদেরকে একটু জানতে হবে যে রিসার্চ প্রপোজালটা কি। যে রিসার্চ প্রপোজাল, রিসার্চ করার আগে আমাদের একটা প্রপোজাল সাবমিট করা লাগে। সো প্রপোজালটা সাবমিট করলেই হচ্ছে যে আমরা রিসার্চটা করতে পারি। সেক্ষেত্রে রিসার্চ প্রপোজালটা ওভারঅল যে আমরা একটা রিসার্চ কিভাবে করব, যে কি প্রবলেম আমরা কাজ করব, কেমন মেথডোলজি হবে, ডিউরেশন, এটা এখান থেকে একটু দেখে নিন। এখান থেকে আপনাদের হয়তো ব্রড কোশ্চেন না আসলেও আসতে পারে, এমসিকিউজ আসতে পারে। The research proposal contains the following, যে what are the contents of the research proposal, ঠিক না? যে কি কি, the purpose of the study, specific problem to be investigated, scope of the study, relevance, research design, sampling and the framework of the study, the budget details and selected. এটা কিন্তু আপনাদের এই যে the research proposal কিন্তু এটা কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে আর কি, বুঝতে পারছেন? এটা হচ্ছে আপনাদের ওই ইসের সময়, আপনাদের ওই ফাইনালের আগে আপনাদের একটা রিসার্চ প্রপোজাল গ্রুপে আপনারা 4 জন বা 5 জনের একটা করে গ্রুপ ফর্ম করবেন। করার পরে এই যে রিসার্চ যে প্রপোজাল আছে, এরকম একটা প্রপোজাল আপনাদেরকে ডিটেইল একটা রিপোর্ট সাবমিট করতে হবে, রিসার্চ প্রপোজাল। সো আপনাদের এই মূলত একটা রিসার্চ প্রপোজাল আপনাদের এন্ড অফ দ্য ওয়ার্ক অ্যাজ আ পার্ট অফ দ্য প্রজেক্ট ওয়ার্ক, ওটা আপনাকে সাবমিট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো তারপর হচ্ছে ম্যানেজারিয়াল ইমপ্লিকেশনস। এখানে দেখেন যে কি কি থাকতে পারে। এখান থেকে আমি হয়তো একটা এমসিকিউ দিতে পারি, যেহেতু এটা আপনারা নিয়ে রিপোর্টেরই কাজ করবেন। সো এটার থেকে হয়তো আমি ডিরেক্ট কোনো কোশ্চেন করব না, কারণ এটা নিয়ে যখন আপনারা রিপোর্টের কাজ করবেন তখনই আপনারা ইউ উইল গেট আইডিয়া অ্যাবাউট দিস, ইউ উইল গেট ফ্যামিলিয়ার অ্যাবাউট দিস, ঠিক আছে? সো ম্যানেজারিয়াল ইমপ্লিকেশনস এগুলো আপনারা এমনি দেখে নিয়েন। এথিক্স তো আমরা সবাই জানি, বাট অনেকে হয়তো ফলো করি না। সো এখান থেকে দেখে না এমন ফলো করা ট্রাই করেন আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে আমরা চ্যাপ্টার 3 মোটামুটি ডিসকাস করে ফেললাম, কোন কোন টপিক গুলো আমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার 3 থেকে, এন্ড কোনটা কোনটা থেকে কোশ্চেন আসতে পারে, কোশ্চেন গুলো আমরা ডিসকাস করলাম। এন্ড ফাইনালি আমাদের লাস্ট চ্যাপ্টার উইচ ইজ চ্যাপ্টার 4, সেটা আমরা দেখব, ঠিক আছে? ওকে, চ্যাপ্টার 4 এ আমরা যেটা দেখব, আচ্ছা চ্যাপ্টার 4 মূলত হচ্ছে যে আপনার থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের ব্যাপারে, ইটস মেইনলি অ্যাবাউট থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। যে আমরা চ্যাপ্টার 4 এ দেখেছি যে আমরা একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক কিভাবে ডিফাইন করে। সো আমরা এখানে ফার্স্ট অফ অল বলতেছি যে হোয়াট ইজ দ্য নিড ফর থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক।
তো থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা দরকার কেন? আফটার কন্ডাক্টিং দ্য ইন্টারভিউস, কমপ্লিটিং আ লিটারেচার রিভিউ এন্ড ডিফাইনিং দ্য প্রবলেম, ইউ আর রেডি টু ডেভেলপ আ থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক। তার মানে আপনি ইন্টারভিউস নেওয়ার পরে, লিটারেচার রিভিউ করার পরে, তখন ফাইনালি যে আপনি লিটারেচার করবেন। আর থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ইজ দ্য ফাউন্ডেশন অফ হাইপোথেটিক ও ডিডাকটিভ রিসার্চ। ওই যে আমরা 7টা পয়েন্ট দেখেছিলাম, খেয়াল আছে? হাইপোথেটিক ও ডিডাকটিভ রিসার্চে 7টা পয়েন্ট দেখেছিলাম। জি স্যার। জি স্যার দেখেছি স্যার। এই যে এখানে আমরা 7টা হাইপোথেটিক ও ডিডাকটিভ রিসার্চ, এই যে দেখেন, দেখছেন? এই যে হাইপোথেটিক ও ডিডাকটিভ রিসার্চ চ্যাপ্টার 2 স্লাইড নাম্বার 17, দেখছেন? এই যে হাইপোথেটিক ও ডিডাকটিভটা করার ক্ষেত্রেই এই যে আফটার কন্ডাক্টিং এই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ইজ দ্য ফাউন্ডেশন অফ হাইপোথেটিক ও ডিডাকটিভ রিসার্চ। তো আমরা একটা হাইপোথেটিক ও ডিডাকটিভ রিসার্চ করার ক্ষেত্রে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কটা এজ আ ফাউন্ডেশন হিসেবে কাজ করে, বুঝতে পারছেন? How certain phenomena are related to each other and why these variables are associated with each other. The certain phenomena কিভাবে related and কিভাবে কোন ভ্যারিয়েবলটা কোন ভ্যারিয়েবলের সাথে রিলেটেড, সেই জিনিসটাও কিন্তু এই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে আমরা করতে পারি। এখান থেকে একটা ডিরেক্ট কোশ্চেন আসতে পারে যে what do you understand by a theoretical framework and what is the process of building a theoretical framework, ঠিক আছে? তো এখানে আসতে পারে যে the theoretical framework কি, what do you understand by theoretical framework and what is the process of building a theoretical framework, বুঝতে পারছেন? জি স্যার। সো এটা এখান থেকে আপনারা দেখে নেন, এটা ইম্পর্টেন্ট যে theoretical framework কি এবং theoretical framework প্রসেসটা কি। Introducing definitions of the concepts or variables in your model, developing a conceptual model that provides a descriptive representation of your theory, coming up with a theory that provides। আচ্ছা, এখানে আমরা এটা অলরেডি আগে দেখেছি, এটা এখন আবার দেখবো। এইখানে আপনাদের যে ইম্পর্টেন্ট যে জিনিসটা যে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে, এই চ্যাপ্টার থেকে, যে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলস কি? ভ্যারিয়েবল বলতে কি বুঝেন? এক্সপ্লেন, মানে ভ্যারিয়েবলস এর সাথে এক্সাম্পলস। তো এখানে ভ্যারিয়েবল কি এবং কি কি ধরনের ভ্যারিয়েবলস আছে, এই জিনিসটা আপনাদেরকে একটা কোশ্চেন আসতে পারে। যেরকম ভ্যারিয়েবল ইজ এনিথিং দ্যাট ক্যান টেক অন ডিফারিং অর ভ্যারিং ভ্যালুস। দ্য ভ্যালু ক্যান ডিফার এট ভ্যারিয়াস টাইমস ফর দ্য সেম অবজেক্ট অর পারসন or at the same time for different objects or persons. এক্সাম্পলস কি কি হতে পারে? প্রোডাকশন ইউনিটস, অ্যাবসেন্টিজম, মোটিভেশন, এগুলা। তো তাহলে তো ভ্যারিয়েবলস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কি কি ধরনের ভ্যারিয়েবলস কি, এবং এটা আমরা এক্সাম্পল দেখলাম। এবং দেয়ার আর ডিফারেন্সেস ইন ভ্যারিয়েবলস, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিয়েবলস। এখন এই যে 4 আপনাদেরকে ডেসক্রাইব দ্য 4 মেইন টাইপস অফ ভ্যারিয়েবলস, এরকম একটা কোশ্চেন আসতে পারে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ভ্যারিয়েবল, এক্সপ্লেইন উইথ এক্সাম্পলস এন্ড ডেসক্রাইব দ্য 4 ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিয়েবলস। কি কি আছে? Dependent variable, এটা ডিফাইন করবেন, also known as the criterion variable. Independent variable, also known as the predictor variable, the moderating variable and the intervening variable. So variables can be discrete or continuous. তো এই প্রত্যেকটা 4টা ভ্যারিয়েবলের কিন্তু আবার ডেফিনেশন পরে দেওয়া আছে, আমরা ক্লাসে এক্সপ্লেইন করেছি যে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি, মডারেটিং ভ্যারিয়েবল কি। তো সেটার ডেফিনেশন সহ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে হয়তো একটা বড় কোশ্চেন আসতে পারে, ডিরেক্ট কোশ্চেন 10 মার্কের, যে what do you understand by variables, define with examples and explain the 4 different types of variables with examples. তো সব জায়গায় যেখানে যেখানে এক্সাম্পল ইউজ করা যায় বা এক্সপ্লেইন করার ক্ষেত্রে যেখানে এক্সাম্পল ইউজ করা যায়, এক্সাম্পল ইউজ করবেন। তো তা দেখেন ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এক্সাম্পলস গুলো আমরা এখানে ক্লাসে দেখেছিলাম। ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কে ইনফ্লুয়েন্স করে, যেরকম নিউ প্রোডাক্ট সাকসেস স্টক মার্কেট কে করে, রিওয়ার্ড মোটিভেশন লেভেল কে করে, অ্যাডভার্টাইজমেন্ট সেলস কে করে, ঠিক আছে? তারপরে আপনার ট্রেনিং প্রোডাকশন লেভেল কে করে। সো এরকম আর কি, টেম্পারেচার। তো তারপরে এখানে আবার মডারেটিং ভ্যারিয়েবলের এক্সাম্পলটা এই ডিফাইন করা আছে যে মডারেটিং ভ্যারিয়েবল কি। So moderating variable is one that has a conditional effect on the independent variable relationships. Presence of a third variable modifies the original relationship between independent and dependent relationship. The variable the moderate is known as moderating variable. So এখান থেকে ডেফিনেশনটা দেখে নিতে পারেন, অথবা আপনারা একটা কাজ করতে পারেন, ডিফারেন্ট ভ্যারিয়েবলস গুলো ইউজ করার জন্য আপনারা একটা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের যে এরকম একটা ডায়াগ্রাম ড্র করতে পারেন। ওই যে আমরা ক্লাসে করেছিলাম, খেয়াল আছে? যে এরকম ক্লাসে কিন্তু এই ডায়াগ্রামটা আমরা দেখিয়েছিলাম, যে ওয়ার্কফোর্স ডাইভার্সিটি, ক্রিয়েটিভ সিনার্জি, অর্গানাইজেশনাল ইফেক্টিভনেস। তো আপনি এই ডায়াগ্রামটা ড্র করলেন, করার পরে আপনি বুঝাইলেন যে ওয়ার্কফোর্স ডাইভার্সিটিটা আপনি একটা এক্সাম্পল সহকারে বুঝাইলেন যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হচ্ছে যেটা নাকি অন ইজ ওন, দ্যাট ইজ নট ডিপেন্ডেন্ট অন এনি আদার, বিকজ ইজ ওয়ার্কফোর্স ডাইভার্সিটিটা। আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হচ্ছে মেইনলি ডিপেন্ডেন্ট অর ইনফ্লুয়েন্সড বাই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল and other
ইন্টারভিনিং এন্ড মডারেটিং ভ্যারিয়েবল, ঠিক আছে, ডিপেন্ডেন্ট, অন্যগুলোর উপরে ডিপেন্ডেন্ট। এন্ড ইন্টারভিনিং ভ্যারিয়েবলটা কি, যেরকম ক্রিয়েটিভ সিনার্জি ক্রিয়েট করে, সো এই জিনিসটা আপনি একটা ডায়াগ্রাম সহকারে বুঝাইতে পারেন। এই যে সাথে এখানে আপনার কিন্তু এই যে ম্যানেজারিয়াল এক্সপার্টিস মডারেটিং ভ্যারিয়েবলটা আছে। সো এটা আপনারা নিজেদের মতো করে নোট ডাউন করে নিয়ে এই ডায়াগ্রামটা ইউজ করে ইউ ক্যান আইডেন্টিফাই এন্ড ডিফাইন দ্য 4 টাইপস অফ ভ্যারিয়েবলস। বুঝতে পেরেছেন? ভ্যারিয়েবলস কি এন্ড আইডেন্টিফাই দ্য 4 টাইপস অফ ভ্যারিয়েবলস। ক্লিয়ার সবার কাছে? স্যার হ্যাঁ, স্যার আমাদের যেটা পাইলে এটা তো সাজেশন, জাস্ট এইভাবে মানে ধারণা এরকম প্রশ্ন হতে পারে, তাই তো স্যার? হ্যাঁ, সাজেশন কি এটা স্যার, না সাজেশন আলাদা পরে দিচ্ছেন? এখান থেকেই তো সাজেশন, মানে আপনাদের এটাই তো স্যার সাজেশন। শর্ট সাজেশনটা স্যার অনেক একটু দিয়ে দিবেন কি স্যার? শর্ট এটাই তো short শর্ট suggestion। সাজেশন, মানে এখান থেকে তো কোশ্চেন গুলো কোথায় কি থাকবে এটাই আপনারা পাবেন, শর্ট সাজেশন। এখন হয়তো বলতে পারেন যে স্যার আমাদেরকে একটু রিটেন ফর্মে দিয়ে নেন, সেটা করতে পারি, স্যার বুঝছেন? মানে হয়তো স্যার এখন আপনি তো যেভাবে বলতেছেন মনে হচ্ছে যে স্যার শর্ট সাজেশন মানে স্যার পারলে কোশ্চেনটাই দিয়ে দেন আমাকে, তাই না? এটা তো আর করা যাবে না, করা যাবে? না স্যার এটা চাই না। স্যার 10টা দিলেন 5টা থাকলো, বা আরো কমায় দিলেন। হ্যাঁ, এরকমই হয়তো এটা থাকবে, এরকমই আর কি, 10-10টা থাকবে এরকম। তো এটা চিন্তা করেন না, আপনারা ফোকাস করেন স্টাডির উপরে, সমস্যা নাই। আমি এমন ভাবেই দিব যাতে আপনাদের কষ্ট না হয়, ঠিক আছে? বা কষ্ট না হয় বলতে মানে বাট পড়াশোনা তো করতে হবে, একদমই যদি না করেন তাহলে তো হবে না, তাই না? এতদিন আমরা ক্লাস করেছি, বুঝেছি, এবার একটু এফোর্ট দিতে হবে, পড়াশোনা করতে হবে। সামনের উইকে বন্ধ আছে, ডিসেম্বর, 16 ডিসেম্বর, একটু পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে তো ভালো করা যাবে না, তাই না? একটু ভালো গ্রেড পেতে হলে অবশ্যই পড়াশোনা করতে হবে। আচ্ছা, তাই আমরা এখান থেকে কিন্তু দেখে নিয়েছি যে ইন্টারভিনিং ভ্যারিয়েবলসটা কি, এখানে ডেফিনেশনটা আছে, এটা আপনারা দেখে নিন। এই চ্যাপ্টার থেকে কিন্তু আসলে সাজেশনটা শর্টই, আপনি দেখেন আমি জাস্ট খালি কি মেইনলি থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক কি এন্ড থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক তৈরি করার প্রসেসটা কি এই একটা জিনিস দেখেছি, এবং এই থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক করার জন্য আমাদের ভ্যারিয়েবলস লাগে। তো হোয়াট আর ভ্যারিয়েবলস, এক্সপ্লেইন উইথ এক্সাম্পল এন্ড ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিয়েবলস, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট, মডারেটিং এন্ড আপনার হচ্ছে ইন্টারভিনিং ভ্যারিয়েবল, মেডিয়েটিং যেটা আর কি। তো এই কয়েকটা কিন্তু মূলত কিন্তু এই দুইটাই আর কি, বুঝতে পারছেন? তো এটা অলরেডি আমরা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের ফাউন্ডেশন ডেফিনেশন দেখেছি এখান থেকে, যে থিওরিটিক্যাল এখানেও আবার এক্সপ্লেইন করা আছে যে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ইজ দ্য ফাউন্ডেশন অন হুইচ দ্য এন্টায়ার রিসার্চ প্রজেক্ট ইজ বেসড। A good theoretical framework identifies and defines the important variables, those relevant to the problem. এখানেও আরেকটা ডেফিনেশন দেওয়া আছে, আরো এখানে বলা আছে থিওরিটিক্যাল, এখান থেকে আপনার ডেফিনেশনটা নিতে পারেন, এখান থেকে নিলেও হবে। It is logically developed, described and elaborated network of associations among the variables deemed relevant to the problem situation and identified through such processes as interviews, observations, and literature survey. Experience and intuition also guide in developing the theoretical framework, the relationship between the literature survey and the theoretical framework. বুঝতে পারছেন? So মূলত হচ্ছে এখান থেকে আপনারা মানে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক যে এই দুইটা স্লাইড থেকে 28 এবং 29 থেকে আপনারা থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্কের ডেফিনেশনটা নিয়ে নিতে পারেন। এন্ড এই যে জিনিসগুলো যে হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ দ্য থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, এটা একটু দেখেন, এটা এমসিকিউ এর জন্য আসতে পারে যে দেয়ার আর 3 বেসিক ফিচার্স দ্যাট শুড বি ইনকর্পোরেটেড ইন দ্য থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, এটা এমসিকিউ এর জন্য হয়তো আসবে। সো আর বাকিগুলো এমনি আমরা ক্লাসে কুইজ করেছি। আর ও আচ্ছা, আরেকটা জিনিস হাইপোথিসিস ডেভেলপমেন্ট, আরেকটা জিনিস না করলেই না। তো এখান থেকে আমরা একটা কোশ্চেনই রাখবো হাইপোথিসিস থেকে, ঠিক আছে? তো হাইপোথিসিস ডেভেলপমেন্ট থেকে যে হোয়াট ডু ইউ মিন বাই ডেফিনেশন, যে হাইপোথিসিস ডেভেলপমেন্ট বলতে আপনি কি বুঝেন, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই হাইপোথিসিস ডেভেলপমেন্ট। তো হাইপোথিসিস ডেভেলপমেন্টের এখানে ডেফিনেশন যে টেন্টেটিভ ভিয়া টেস্টেবল স্টেটমেন্ট which predicts what you expect to find your empirical data. Hypotheses are derived from the theory on which your conceptual model is based and are often relational in nature. A hypothesis can be defined as a logically conjectured relationship between two or more variables expressed in the form of a testable statement. So this is what is our hypothesis development. Hypothesis development এর ডেফিনেশনটা এখান থেকে আপনারা দেখবেন। And এখানে আরো একটু ডেফিনেশন আরো বলা আছে, relationships are conjectured as network associations. By testing the hypothesis and confirming the conjectured relationships, it is expected that solutions can be found to correct the problem phenomenon. And আপনি যদি নিজের মতো করে বুঝে লিখতে পারেন সেটাও হবে, আমি সবসময় বলবো না যে একদম এখানে যা আছে হুবহু কপি পেস্ট এটাই লিখতে হবে, না, আপনি নিজের মতো করে বুঝেও লিখতে পারেন, ঠিক আছে? সো আমি এখানে আপনার আসতে পারে যে আমি দিতে পারি একটা কোশ্চেন আসতে পারে 5 মার্কসের যে
define how you can develop মানে define the hypothesis development process. So এখানে দেখেন তিনটা স্লাইড আছে, ডেফিনেশন আছে, হাইপোথিসিস ডেভেলপমেন্টের উপরে আরো এই তিনটা স্লাইড থেকে এইখানে যেরকম হাইপোথিসিস ডেভেলপমেন্টের উপরে কোয়েশ্চেন, সেটা আপনি নিজের মতো করে একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন এখান থেকে আসতে পারে যে ডিফাইন হাউ ক্যান ইউ ডিফাইন দ্য প্রসেস অফ হাইপোথিসিস ডেভেলপমেন্ট। সো আপনি আপনার মতো করে এখানে যে এক্সাম্পলস আছে, কোয়েশ্চেনটা নিজের মতো করে কোয়েশ্চেন আছে, এখান থেকে কোয়েশ্চেন থেকে আমরা করতে পারি। আবার কিছু রিসার্চ হাইপোথিসিস থাকতে পারে, নাল হাইপোথিসিস এন্ড অল্টারনেট হাইপোথিসিস, এগুলা। এখান থেকে ডিরেকশনাল, নন ডিরেকশনাল, এগুলা থেকে এমসিকিউ হয়তো আসতে পারে যে হোয়াট ইজ ডিরেকশনাল হাইপোথিসিস, নন ডিরেকশনাল হাইপোথিসিস। এখান থেকে জাস্ট এমসিকিউর জন্য আপনারা দেখবেন। এন্ড নাল হাইপোথিসিস এন্ড অল্টারনেট হাইপোথিসিস পরেরটা। এই তিনটা স্লাইড একটু ভালোভাবে দেখেন। ডিরেকশনাল, আগের যে তিনটা স্লাইড বললাম, এই যে 40 নাম্বার স্লাইড, হোয়াট ইজ ডিরেকশনাল এন্ড নন ডিরেকশনাল হাইপোথিসিস, এটার এক্সাম্পল সহকারে আছে। সো এখান থেকে হয়তো এমসিকিউ থাকতে পারে এন্ড নন ডিরেকশনাল হাইপোথিসিস। এন্ড ফাইনালি হচ্ছে আপনাদের নাল এন্ড অল্টারনেট হাইপোথিসিসটা কি, কোনটার জন্য, এখান থেকে হয়তো এমসিকিউ থাকতে পারে একটা দুইটা, ঠিক আছে। আর একটা কোয়েশ্চেন আসতে পারে যেটা হচ্ছে, আমি যদি হাইপোথিসিস ডেভেলপমেন্ট থেকে কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে আপনাদের কনসেপচুয়াল কোয়েশ্চেনই আসবে যে হাউ ক্যান ইউ ডিফাইন দ্য প্রসেস অফ হাইপোথিসিস ডেভেলপমেন্ট। বুঝতে পারছেন? সো দ্যাটস ইট, এটাই আমাদের শেষ চ্যাপ্টার 4। আর এগুলো এখান থেকে তেমন কিছু লাগবে না। হাইপোথিসিস টেস্টিং কিভাবে করা যায়, এখান থেকে এটা জাস্ট আপনাদের বোঝার জন্য দেখেন যে হাউ উই ক্যান ডু, দ্যাট ইজ মোর অ্যাবাউট স্ট্যাটিস্টিক্যাল পার্ট, এটা ডিরেক্টলি আপনাদের লাগবে না। সো দ্যাটস উই আর ডান উইথ চ্যাপ্টার 4 as well, and that's our overall syllabus for the midterm examination. বুঝছেন? কারো কোনো কোয়েশ্চেন আছে? কোনো কিছু জানার থাকলে, কিছু থাকলে জিজ্ঞেস করতে পারেন। স্যার কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে যদি একটু বলতেন, লাইক কতটুকু এমসিকিউ, কতটুকু শর্ট, ব্রড, এভাবে। আচ্ছা, কোয়েশ্চেন প্যাটার্নটা আমি এখনো মানে মোর অর লেস আমি যেটা চেষ্টা করব, মূলত ব্রড কোয়েশ্চেন যে আপনাদের থাকবে, ব্রড কোয়েশ্চেন বা শর্ট কোয়েশ্চেনের মিক্স। হয়তো শর্ট কোয়েশ্চেন যদি থাকে, সেক্ষেত্রে দুইটা শর্ট কোয়েশ্চেন থাকবে, দুইটা শর্ট কোয়েশ্চেন মিলে হয়তো 5 করে একটা 10। সো মোস্টলি 10 মার্কস এর করে কোয়েশ্চেন হবে। সো জিনিসটা এমন হতে পারে যে হয়তো আপনাদের 20 মার্কস এর কোয়েশ্চেন থাকবে ব্রড শর্ট মিলানো, এন্ড আপনাদের হয়তো 10টা এমসিকিউ থাকবে, এরকম আর কি। টোটাল 30 মার্কস। বুঝেছেন? ইয়েস স্যার। স্যার এমসিকিউর জন্য কোনো সাজেশন দেওয়া সম্ভব কি? তো এমসিকিউ তো আমি বলেই দিলাম, জায়গায় জায়গায় তো বলেই দিলাম যে কোথায় কোথায় এমসিকিউ লাগবে। প্লাস আপনার ওই যে ব্রড কোশ্চেন গুলা যেখান থেকে পড়বেন, এখান থেকেও এমসিকিউ আসতে পারবে। তো আমি মূলত যে টপিক গুলা ডিসকাস করেছি, এই টপিক গুলা ইম্পর্টেন্ট। আমি যেটা করতে পারি, আপনাদেরকে একটা আমি ওয়ার্ড ফাইলে আপনাদের ওই বইয়ের যখন সামারিটা দিব, ওই বইয়ের সামারির সাথে আমি একটা মানে টপিকস গুলা জাস্ট দিয়ে দিব আর কি। হ্যাঁ, ওই টপিকস গুলা যাতে আপনাদের এখন হয়তো অনেকে সবগুলাই নোট ডাউন করতে পারে নাই, আমি একটা ওয়ার্ড ফাইলে আপনাদের ওই টপিকস গুলা জাস্ট মেনশন করে দিলাম যে ধরেন 10টা টপিক, এই 10টা টপিক থেকে আপনারা পড়বেন, এখান থেকে আপনাদের শর্ট, ব্রড, এমসিকিউ সবকিছু এটার মধ্যেই থাকবে। বুঝতে পারছেন? জি স্যার। আর এমসিকিউ যদি না চান, তাহলে ডাইরেক্ট কোশ্চেন চাইলে ডাইরেক্ট কোশ্চেনও করতে পারি 30 মার্কের। স্যার আমরা চাই এমসিকিউ আরো বেশি হোক। এমসিকিউ দেন স্যার, এমসিকিউ। এমসিকিউ দিলে 10 মার্কে, বেশি দিতে পারবো না, 10 মার্কস। ঠিক আছে, 10 মার্কের এমসিকিউ থাকবে, আর বাকিটা হচ্ছে যে রিটেন থাকবে আর কি, 20 মার্কস। বুঝতে পারছেন? স্যার এমসিকিউর ক্ষেত্রে তো কোনো অল্টারনেটিভ থাকবে না, 10টার মধ্যে 10টাই, তাই না? হ্যাঁ হ্যাঁ, 10টার মধ্যে 10টায়, 10টার মধ্যে 10টা। আর ধরেন ব্রড কোশ্চেন থাকবে, শর্ট কোশ্চেন থাকবে 20 মার্কের আর কি, বা চারোটাই হয়তো শর্ট কোশ্চেন থাকতে পারে, 4টা শর্ট কোশ্চেন লিখবেন 5 করে 20 মার্ক, এরকম আর কি। বাট টপিক গুলা যেগুলো ডিসক্রাইব করেছি, ক্লাসে ডিসকাস করেছি, এগুলোর মধ্যে থেকেই আসবে। বুঝতে পারছেন? ব্রড শর্টের মধ্যে তো অল্টারনেটিভ থাকবে স্যার। হ্যাঁ, এখানে থাকতে পারে, এখানে আপনাদের হয়তো চয়েস থাকবে আর কি, এখানে চয়েস দিব। বাট এমসিকিউ থাকলে কোনো চয়েস থাকবে না, বাট ব্রড শর্টের মধ্যে চয়েস থাকবে। ঠিক আছে? আর কারো কোনো কোয়েশ্চেনস, কোয়েরিজ? স্যার এক্সামের আগে আরেকটা রিভিউ লাস্ট নিলে আমাদের একটু সুবিধা হবে আর কি।
আর আরেকটা কি রিভিউ ক্লাস করতে চান সেটা, মানে আমি আবার সবকিছু ধরে ধরে আপনাদেরকে এক্সপ্লেইন করবো এরকম? না স্যার, শুধু যেগুলো পরীক্ষায় মানে আসার মতো সেগুলো না, আচ্ছা, যদি আরেকটু বুঝা দিতেন মোটামুটি। আমি একটু বলি স্যার, আমার মনে হয় আজকে যেগুলো সাজেস্ট করেছেন এগুলো আমরা পড়বো। পড়ার পর যদি আমরা কোথাও একটু বুঝতে অসুবিধা হয়, সবাই একটু নোট নিয়ে রাখবো, একটা ছোট্ট সেশন রাখলেন, আমরা জাস্ট ওইটুকু কোয়েশ্চেন করলাম, আপনি 2 মিনিটে যদি একটু হেল্প হ্যাঁ, করে দেন। সেটার জন্য তো আমার অফিস আওয়ার্স আছে, যাদের যাদের মূলত প্রবলেম আছে, তা আপনাদের জন্য অফিস আওয়ারটা কেন দেওয়া হয়েছে? তো আপনারা আমাদেরকে আসবেন, সেই সময় আসবেন। আমরা তো যারা দূরে আছি তাদের জন্য কি ব্যবস্থা স্যার? যারা কাছে আছে তারা না হয় অফিসে আওয়ারে আপনাকে অফিসে নক করলো, আমরা তো আচ্ছা দূরে আছি স্যার। আচ্ছা, তাহলে আগে পড়েন, পড়ে তারপরে প্রবলেম কি হয়েছে সেটা আমাকে জানাবেন, হোয়াটসঅ্যাপে লিখবেন যে স্যার এই জিনিস বুঝি নাই। ঠিক আছে? তো দূরে আছেন ভালো Yes, কথা, sir, আগে yes, sir, পড়বেন, yes. পড়ে আগে দেখেন সমস্যা কোথায় কোথায় আছে, ভিডিওগুলো দেখেন, ক্লাসের ভিডিওগুলো দেখেন। হ্যাঁ, ক্লাসের ভিডিওগুলো আগে দেখতে হবে, না দেখেই যদি বলেন স্যার না আমি বুঝি দেখতেছি নাই, বা আপনি দেখতেছি স্যার, সময় না দিয়ে ওটাই যদি দেখি। বলেন বুঝি নাই, তাহলে তো হবে না, তাই না? আগে ক্লাসের Yes, ভিডিওগুলা সব আপলোড করা আছে, ওগুলা দেখবেন, প্লাস এই ইয়াগুলা সব দেখেন, দেখার পরেও যদি না বুঝেন তখন আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন যে স্যার এই জিনিসগুলো বুঝি নাই, এটার জন্য আমাদের একটা রিভিউ ক্লাস দরকার, তখন অবশ্যই আমি একটা রিভিউ ক্লাস নিব। ঠিক আছে? তো স্যার, আজকে একটা সুন্দর ক্লাস হলো, এই ক্লাসটার ভিডিওটা স্যার একটু দিয়ে দিয়ে নেওয়া। হ্যাঁ হ্যাঁ, এই ক্লাসটা দিয়ে দিব, এটা আমি আপনাদের এই খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস হলো, এই ক্লাসগুলো আমরা হ্যাঁ একটু হ্যাঁ ধরে ধরে, যদিও নোট ডাউন করছি, যদিও মনে না থাকে, ধরে ধরে আমরা পড়ছি। হ্যাঁ হ্যাঁ, ধরে ধরে আমি আপনাদেরকে একটা ইয়েও দিয়ে দিব, রিটেন ফরম্যাটেও দিয়ে দিব সাজেশনটা। হ্যাঁ, জি স্যার, সাজেশনটা দিয়ে আমি দিলেও রিটেন ফরম্যাটেও একটা দিয়ে দিব। সাজেশন দিয়ে দেন স্যার, শর্ট সাজেশন, ওটা ধরেও আমরা। হ্যাঁ হ্যাঁ, রিটেন ফরম্যাটে, সেটাই। আর জি স্যার, ক্লাস এটাই না দিয়ে করলে দিন। সাধারণত ভাবে ডিফিকাল্ট মনে হবে, স্বাভাবিক। সেটার জন্য কিন্তু আমাদের অনলাইন, আমাদের ওই যে ভিডিওর সিস্টেমটা আমরা রেখেছি, ভিডিও করতেছি। তো যারা ক্লাস অ্যাটেন্ড করতে পারেন নাই, ঢাকার বাইরে থাকেন বা বিভিন্ন সমস্যা জি আছে, স্যার, ঢাকার বাইরে মানে আমরা কয়েকজন আছি, যেমন আমরা বুড়ো বাংলাদেশে চাকরি করি, আমি আছি ফেনী, আরেকজন নোয়াখালী, আরেকজন হ্যাঁ, পাবনা। তো আপনারা ওই যে স্যার কন্টিনিউয়াসলি কিন্তু আমিও ফলো স্যার করতে হবে ঢাকার বাইরে। ক্লাসগুলো, আমরা প্রত্যেক সপ্তাহে ক্লাস নেওয়ার পরে ওটা আমরা কিন্তু ইউটিউবে আপলোড করে দিই। তো ওই জি জিনিসগুলো স্যার, কিন্তু আমরা আপনাদের দেখতে হবে, এতটুকু সময় জি দিতে স্যার হবে। আমরা ওটা দেখতেছি, জি স্যার আমরা দেখতেছি, সাবজেক্টগুলো পড়তেছি, আর এইগুলোও দিলে হ্যাঁ, আমাদের জন্য একটু ইজি হবে এক্স্যাক্টলি, স্যার। যেরকম স্লাইড গুলো আছে, স্লাইড গুলো প্রিন্ট আউট করেন, স্লাইড গুলো প্রিন্ট নিয়ে ওই ভিডিওটা স্যার, দেখেন, ক্লাস ওয়াইজ স্যার বুঝেন। স্লাইডগুলো প্রিন্ট করে অলরেডি আমি একটা বই আকার বেঁধে ফেলেছি স্যার, এক্স্যাক্টলি। ওইগুলি। তারপরে আপনার ওই যেটা আছে, আপনার এই বই আছে, বই কনসাল্ট করেন, বইও তো অনেক কিছু আছে, তাই না? বইও তো, বইটা জি আপনাদেরকে স্যার, যে দিয়েছি সেটা আপনারা রেফার করতে পারেন। আমি আবার জি বইয়ের একটা স্যার, সামারিও দিয়ে দিব আপনাদেরকে। তো আপনি নেক্সট, আমি হচ্ছে যে আপনাদের ওই সামারি প্লাস হচ্ছে ওই সাজেশনটা একসাথে দিয়ে দিব, দুইটা ফাইল। আপনাদের যে আইএমএস পোর্টাল আছে, পোর্টালে আপনারা পাবেন এই দুইটা ফাইল। হ্যাঁ, বইয়ের সামারি প্লাস হচ্ছে আপনার ইয়াটা, ওইটা আপলোড করে দেবো, ওখান থেকে নিয়ে নেন। প্লাস হোয়াটসঅ্যাপেও দিয়ে দিলাম যদি আপনাদের কনভিনিয়েন্ট হয়। ঠিক আছে? জি স্যার, জি স্যার, জি স্যার। তো আশা করি আমি মোটামুটি ফাইনালের, সরি, মিড টার্মের সিলেবাস আমরা একটা রিভিউ করেছি, সাজেশন নিয়ে ডিসকাস করেছি, এবং ওই ফাইলস গুলো আপলোড করে দিব। তো সবাই পড়াশোনা শুরু করেন, যেহেতু সামনে এক্সাম, মিড টার্ম এক্সাম আসতেছে, শুরু হচ্ছে। ঠিক আছে? আগে থেকে প্রস্তুতি নেন যাতে কঠিন না হয় আর কি। জি স্যার, আমরা মোটামুটি একটু এগুলো পড়তেছি ভাই স্যার, বইগুলো ফাইন্ডিং করছি, একটু দেখতে হচ্ছে স্যার, আপনার সহযোগিতা যে একটু স্যার সাজেশন গুলো দ্রুত দিলে ওই ঠিক মতো আছে, আমরা এটাও পড়তে আমি পারবো আপলোড করে দিব না, সমস্যা নাই, চিন্তা করেন না। আমি আমার দিক থেকে আমি সবই চেষ্টা করতেছি, বাট আপনাদেরকে পড়তে হবে, সময় দিতে হবে, ক্লাস স্যার দেখতে হবে। লিংকটা যদি দিয়ে দিতেন স্যার, আমরা পাচ্ছি না, আমি কোথায়? ইউটিউবের লিংক? আচ্ছা, জি স্যার। ইউটিউবের লিংকও দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। হ্যাঁ, আপনাদের এখনই দিয়ে দিচ্ছি। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করতেছি। ঠিক আছে? ইয়েস স্যার, ধন্যবাদ স্যার, আসসালাম। ধন্যবাদ। আচ্ছা, সবাই একটু ওই আইডিটা আসসালামু দিয়ে আলাইকুম রাখেন স্যার। এখানে। হ্যাঁ, আইডি দিয়েছেন না, অ্যাটেন্ডেন্স, ওই যে আইডিটা এখানে দিয়ে রাখেন, যারা যারা ক্লাস করছেন। হ্যাঁ, জি, সবাই একটু আইডিটা দিয়ে দেন। হ্যাঁ, মেসেজে দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার।